সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে, এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব সুন্দর একটা রমজান কাটাচ্ছেন সবাই। এবং আজকে আড্ডা তো দেবই, আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি, তার কাছে আসলে বসলে আমার খুব জানতে ইচ্ছে করে সব বিষয়ে, স্পেশালি নির্দেশনা এবং অভিনয়ের ব্যাপারটি যদি বলি তাহলে বিশেষত বেশি জানতে ইচ্ছে করে এবং তার কথা শুনতে আসলে বেশি ভালো লাগে। এবং তিনি আমাদের দেশের বরেণ্য নির্দেশক, নাট্য নির্দেশক, অভিনেতা, শক্তিমান অভিনেতা এবং আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব গাজী রাকায়েত স্যার আছেন। ফিল্ম মেকার তো বটেই, সেটা সবাই জানে, আসলে নতুন করে পরিচয় করার আসলে কিছু নাই, ওনার নামটাই যথেষ্ট। স্যার কেমন আছেন? স্বাগত। ভালো আছি, মোটামুটি ভালো, সব কিছু ভালো চলছে? হ্যাঁ। ওকে স্যার, আমি কালকে আমলনামা দেখলাম, আমি খুব মনোযোগ দিয়ে পুরোটাই দেখেছি, বিকজ সেখানে আপনি ছিলেন, শুরুতেই আপনাকে দেখেছি সেখানে। চমৎকার একটি এক্সেন্ট্রিক ক্যারেক্টার। আজকে প্রশ্নটা শুরুতে আসলে মাথা যেটা ঘুরঘুর করছে সেটা হচ্ছে যে এই ধরনের ক্যারেক্টার কেন করা শুরু করলেন? আপনাকে প্রথমে কিন্তু আমরা অন্যভাবে দেখেছি, আচ্ছা, যেমন একটু অন্যরকম, একটু পজিটিভ ক্যারেক্টার বলতে পারি, এখন একটু নেগেটিভ বাট প্রমিনেন্ট অনেক। এখানে আসলে যে আমি অলওয়েজ খুব গেট আপ পাল্টাতে পছন্দ করি। হ্যাঁ, মেকআপ আসলে এই যে এখন আমি একরকম আছি, ওটা আমলনামা কিন্তু খুব বেশি দিন হয়নি আমরা শুটিং করেছি। তারপরে আরেকটা ছবি আসতেছে দাগি, সেটা তো আবার আরেকটা ডিফারেন্ট গেট আপ। তুফানে গেট আপ। ইভেন আরেকটা ছবির নাম বলতে মানা করেছে ডিরেক্টর, খুব প্রমিনেন্ট ডিরেক্টর, সেটাও আরেকটা গেট আপ ছিল। বিভিন্ন গেট আপে নিতে করি। আরেকটা হলো যে আমি আসলে এক টাইপের চরিত্র করতে খুব পছন্দ করি। তো সেই ক্ষেত্রে যেমন আমার মনে আছে প্রায় একই টাইপের চরিত্র অনেকগুলো হয়ে যাচ্ছে। তো আমি নাম বলি, আমার ছোটো ভাই বড় ভালো ডিরেক্টর, ওর নামটা নাই বলি, বললো যে রাকায়েত ভাই অসাধারণ একটা ক্যারেক্টার আছে, আপনাকে ছাড়া এটা হবে না। তাই আমি বললাম পাগলের চরিত্র? বলে হ্যাঁ, আমি করবো না, আমি আর পাগলের চরিত্র করবো না। তো আমি 110 বছর থেকে শুরু করে 25 বছরের এই রেঞ্জে নানা রকমের কাজেই আমার কাছে যেটা মনে হয় যে চরিত্রের রংটা যদি একটু ডিফারেন্ট হয়, আমরা তো আসলে অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট, নেগেটিভ, পজিটিভ এরকমভাবে ভাগ করি অনেকভাবে। তবে যেটাই করি না কেন যদি নেগেটিভই হয়, সেই নেগেটিভেরও অনেক ধরনের ধরন আছে, স্তর আছে। যেমন আমি যদি বলি যে যারা সারগাম করেন, যারা উস্তাদজি, আমরা তো কতগুলো জানি, সারেগামা পাধানিসা, কয়েকটা নোট জানি, 12টা 13টা, কিন্তু ওই স্কেলের মতো তারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্ম লেভেলে, স্তরে গলাকে ভাগ করতে পারে। তো ঠিক একইভাবে আমি যদি 100টা নেগেটিভ রোল করি, তো 100টা নেগেটিভ রোলেরও তো বিভিন্ন রকমের স্তর আছে। তো আমি আসলে মানে নির্বাচন করার ক্ষেত্রে বা ভাবার ক্ষেত্রে দেখি যে আমার চরিত্রটা রিপিট কিনা আর কি। এটা মনে করা হয়নি এর আগে না? মানে করেছি অনেক। আচ্ছা, আমি কিন্তু বিউটি সার্কাস করেছি, যেটা এরকম নেগেটিভ রোল অনেক করেছি, দুঃখিনী, জৌরা, তারপরে প্রিয়তমের সঙ্গে, ওইটা আলাদা। এই ক্যারেক্টারটাকে আমি চিনি। আচ্ছা, হ্যাঁ, আমি ক্যারেক্টারগুলিকে চিনি, মানে ইন দ্য সেন্স যে আমি যেরকম মানুষগুলিকে দেখি নাই, এই চরিত্রগুলো আমাদের আশেপাশে আছে, কিন্তু আমরা কিছু বলতে পারি না এদেরকে। তো আমার কাছে মনে হয়েছে যে এরা মিশে আছে বিভিন্ন স্তরে, ওই জায়গা থেকে আমার কাছে খুব চ্যালেঞ্জ মনে হয়েছিল। আর রায়ান রাফি, ও খুব, ওর কাহিনী, কৌতূহল, চিত্রনাট্য বা সেইখানে যত্নটা থাকে, একটা গুড টিম ওয়ার্ক নেয়, সব কিছু মিলে একটা ডিফারেন্ট, এবং আমার কাছে খুব করে আরাম পেয়েছি। আমার খুব জানতে ইচ্ছে করে যে রায়হান রাফি কীভাবে আপনাকে ডিরেক্ট করেছে আসলে সেটে। এনিওয়েজ, আমলনামায় আমরা আজিজকে পেয়েছি, এবং আমরা একটু দেখাতে চাই দর্শকদের যারা এখনও দেখেননি তাদেরকে, আসলে বিশেষ করে ক্যারেক্টার অনেকটাই আসলে এখানে কথা বলে মনে হয়। তো আমি তাকে দেখতে পাচ্ছি বায়ে, এবং জাহিদ হাসান আমাদের সবার প্রিয়। এটা একটা রিফ্রেশমেন্ট ছিল আমার জন্য। ওয়ান্ডারফুল। আচ্ছা, আমলনামার আজিজকে নিয়ে যদি একটু বলতে বলি, এই ক্যারেক্টারটাকে নিয়ে কী বলবেন? মানে জাস্ট মানে আজিজ, মানে আমরা দেখি যে যদি
পুরো কাহিনীটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে জীবন আলেখ্যটা আমাদের ফুটে ওঠে কাহিনী চিত্রে, তার অ্যাপিয়ারেন্স কিন্তু স্ক্রিনে ওরকম না, না কম। হ্যাঁ, কিন্তু সে কিন্তু নাটের গুরু, সবকিছু উনি ঘুরছেন। তো এই জায়গাটায় খুব আরেকটা জিনিস হচ্ছে, আমি নিজেও খুব হেসে দিয়েছিলাম একটা শট করার সময়। ও যখন বলে যে দেখো আমি কিন্তু এইসব অপরাধ টপরাধ পছন্দ করি না, আমি মনে হচ্ছে, কিন্তু পরে বলছি একটা খেলা আছে আসলে এই আর কি, এরকম আর কি। তো আমি আসলে খুব স্বাভাবিকভাবে অভিনয় করতে পছন্দ করি, সেটা ন্যাচারাল হোক, নেগেটিভ হোক, পজিটিভ হোক। তো ডিরেক্টর যদি হেল্প করে তখন খুশি হই। যেমন একটা উদাহরণ দিয়ে, আমার প্রিয় একজন ডিরেক্টর মোরশেদুল ইসলাম, ওনার 4টা ছবিতে অভিনয় করা আমার অভিজ্ঞতা আছে। তো উনি মিটারের মতো ক্যামেরার পাশে দাঁড়িয়ে থাকে, তা আমি একটু ইচ্ছা করে শুরু করি ওভার দিয়ে, যে রাকায়েত প্লিজ কাম ডাউন, মেক ইট ডাউন, মেক ইট ডাউন। তো এই যে বিষয়গুলো, এগুলো তো ডিরেক্টরের উপর নির্ভরশীল খুব। একজন ভালো পরিচালক যদি থাকে, একজন অভিনেতা হিসেবে ছেড়ে দেওয়া যায় আর কি। তো যাই হোক, আজির চরিত্রটা মানে আমি এনজয় করছি আর কি। আচ্ছা, একটা কথা মনে পড়লো, জিজ্ঞেস করি একটু। যখন একজন ডিরেক্টর ক্যামেরার সামনে দাঁড়ান অভিনেতা হিসেবে, তখন কি এক্সট্রা কশাস থাকেন তিনি, মানে ডাইরেক্টেড হওয়ার জন্য? এরকম কোন একটা মানে দুটো, যারা সবসময় ডিরেকশনই দেয় তারা কিন্তু ডমিনেটিং, তারা অলওয়েজ ডিরেকশন দিচ্ছে। আর যারা অভিনেতা তারা কিন্তু ডিরেক্টেড, রাইট? এখন এইটা ব্যাপার আছে। অনেকেই মনে করে যে আপনি তো ডিরেকশন দিচ্ছেন, আমি তো শুধু টেলিভিশন না, ফিল্ম, টেলিভিশন, থিয়েটার। তো আমার কাছে যেটা সবারই একটা কৌতূহল জাগে আর কি, যে আমি ডিরেকশন যখন অভিনয়ের কাজ করি তখন কি হয় আর কি। আমি আমার সিনিয়র জুনিয়র অনেকরে দেখেছি আর কি, তারা অনেক কিছু পরিবর্তন করতে চায়, নিজের মতো কাজ করতে চায়, কিন্তু আমি আসলে খুব ডিরেক্টর ডিপেন্ডেন্ট। কারণ বেসিকলি আমি যেটা মনে করি যে আমি অভিনেতা হিসেবে ওখানে কাজ করতে গিয়েছি। তো আমি এইভাবে বলি যে নানা এক্সপিরিয়েন্স থেকে, যে অনেক সময় দেখা যায় যে একজন ডিরেক্টরের আন্ডারে কাজ করছে, বুঝতে পারছি যে ও ভুল করছে। আমি খুব খ্যাতিমান বা বিখ্যাত ডিরেক্টরের কথা, বোঝার জায়গাটা বুঝতে পারছি, নতুনদের নিয়ে বলছি। তো বুঝতেছি যে নতুন ভুল করছে, কিন্তু ওকে তারপরে আমি বলি না তুমি ভুল করছে, ওর কথাটা বোঝার চেষ্টা করি, ও কি বলতে চাচ্ছে, দেন যেখানে কারেকশন সেখানে আমি কারেকশনটা করে ফেলি। তখন ওই বলে গুড। আমার মনে হয় যে আসলে এইটা মানে আমি তো বেসিকলি অভিনয়টা দিয়ে আমার ক্যারিয়ার শুরু করেছি। সেই বলছি, মানে ওখানে এক্সট্রা দেওয়ার একটা টেন্ডেন্সি অলওয়েজ থাকে মনে হয় অন দ্য সেটস। এবং শুরুটা তো থিয়েটার দিয়ে হয়েছিল। শুরুটা থিয়েটার দিয়ে হয়েছিল। এবং আমি স্কুলের সময় ক্লাস 7-এ, তখন আমি হয়তো শুরু করেছিলাম, তারপরে পড়ালেখায় ঢুকে গেলাম, হঠাৎ করে ক্লাস 8-এ ফার্স্ট হয়ে গেলাম। এরপরে ওই পারফরমেন্সের টেন্ডেন্সিটা ছিল, কিন্তু অধিকার গেলাম না। পরে বইটা তো শেষ করলেন? হ্যাঁ, বইটা পড়াটার মধ্যে যারা মজা আছে, আনন্দ আছে, প্রত্যেকটা বিষয়ে তো বিনোদন আছে। আমি যে মজাটা পেয়ে গিয়েছিলাম সেখান থেকে বেরোতে পেলাম না। কিন্তু বুয়েটে ঢুকার পর আমি মানে ইন্টারেস্টিং হচ্ছে, আমি হুট করে একটি দলে ঢুকে পড়িনি। আমি একটি স্কুল করেছি অ্যাক্টিংয়ের উপরে, আমার টিচার ছিলেন সৈয়দ মহিদুল ইসলাম। তো ওনার স্কুলে আমি কমপ্লিট করেছি 11তম ব্যাচে, তারপর ওনার দলে ঢুকেছি, তারপরে পরবর্তীতে নাগরিকে আসা। তো আমার কাছে নাগরিক নাট্য সম্প্রদায় আমার কাছে ছিল একটা ইনস্টিটিউট। তো আমি 20 বছর সেই ইনস্টিটিউটের ছাত্র ছিলাম। সো সব কিছু মিলে আসলে মানে এটা একটা ব্যাপার, মানে এই তো এইভাবেই শুরুটা হলো। কিন্তু যদি আমি বলি তাহলে থিয়েটার ইজ মাই ফার্স্ট স্কুল, মানে আমাকে প্রকাশিত হওয়ার প্রথম জায়গাটা থিয়েটার। হ্যাঁ, অনেক আবেগের জায়গা, আমি জানি। থিয়েটার পরে তারপরে টেলিভিশন আসছে, পরে চলচ্চিত্র আসছে আর কি। আচ্ছা, এই যে নির্মাণ, তারপর হচ্ছে আবার অভিনয় করা, দুইটা তো একসঙ্গে চলছে আর কি, সাইমেলটেনিয়াসলি চলছিল। তো কিভাবে আসলে ব্রেকটা করেন? মাঝখানে যেমন দেখেছিলাম মানে অভিনয় থেকে একটু দূরে ছিলেন,
ডিরেকশনে ছিলেন, কিভাবে হাউ ডু ইউ মানে ম্যানেজ অর ব্যালেন্স? আসলে এইটা মানে নাকি এমনি এমনি চলতে থাকে? এমনি মানে কি যে সব কিছু মিলেমিশে আপনি যখন অনেকগুলো কাজ করবেন, যেমন আমি একটু দূরে সরে গেছি, ডিরেকশনটা দেখা গেল দিচ্ছি না, অভিনয় কিন্তু ওখানে দেখা গেল থিয়েটার করছি। এখন আমি যখন একটা থিয়েটার প্রোডাকশন নিয়ে ব্যস্ত থাকি তখন কিন্তু আমাকে ওখানে 2-3 মাস সময় দিতে হয়। তো ডিরেকশন আর অভিনয়টা আমার চলছে, কিন্তু একটা জিনিস একটা জায়গা থেকে আমি খুব দূরে সরে গেছি, যেটা আমার কাছে খুব খারাপ লাগে আর কি, সেটা হচ্ছে লেখালেখি। ওকে, আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাকে যদি মূল্যায়ন করা হয় যে একজন পরিচালক, একজন অভিনেতা এবং একজন লেখক, রাইটার, নাট্যকার হিসেবে, চিত্রনাট্যকার হিসেবে, যেটাই বলি, আমি কোনটাতে নিজেকে মানে বেশি মার্কস দেবো যে তুমি এটাতে বেশি ভালো বা এই জায়গাটা তোমার, সেক্ষেত্রে আমি কিন্তু নাটক লেখার ব্যাপারে আমি প্রথম প্রায়োরিটি দেবো। কিন্তু সেটা কিন্তু করতে পারছি না। কারণ মানে করবো তো সামনে একদম সিম্পল। আমার নাটক বা যে কোনো কাহিনী বা চিত্রনাট্য, মৃত্তিকা মায়া, গৌর বা যে কোনো চিত্রনাট্য আমার খুব বেশি করা নাই। মঞ্চেও 3টি নাটক আছে, 10টার মতো হবে। কিন্তু মিডিয়াতে যেটা হয়েছে যে টাকা পয়সা খুব কম, 1। 2 নাম্বার হচ্ছে যে আমি অনেক সময় লাগে। আমি জানি না যারা 1 সপ্তাহের মধ্যে, তারা তো নিশ্চয়ই মেধাবী, কিন্তু আমি যতদূর জানি হেনরি গিবসন বলি, চেকভ বলি, তারা অনেক সময় নিতেন। বছরে 2-3টার বেশি কাজ করা যায় না। তো আমি যদি 3-4-5 মাস ধরে একটি চিত্রনাট্য লিখি বা একটা সিনেমার স্ক্রিপ্ট, কিন্তু আমি একটি চিত্রনাট্য লিখে 5 মাস খেটে আমাকে যদি 1 লাখ টাকা দেওয়া হয়, 1.5 লাখ টাকা দেওয়া হয়, তাহলে আমি কিভাবে এটা করবো? এখন অনেকে বলতে পারে যে আপনি লিখবেন, আপনারটা যখন পপুলার তখন আপনার পিছনে টাকা নিয়ে ঘুরবে। তো সেই ইন্ডাস্ট্রি কি আমাদের এখন সেই জায়গায় একাডেমিক বা ওই জায়গাটা কি আছে? এক সময় ছিল। সৈয়দ শামসুল হক, উনি যখন ওই সময় নাটক লিখতেন, তখন উনি একটা চিত্রনাট্য লেখা, আজ থেকে 35 বছর আগে আমাকে নিজে বলেছে, একটি চিত্রনাট্য বেনামে লিখছেন। একটি চিত্রনাট্য লিখে তখন 35 বছর আগে 1,35,000 টাকা নিতেন, কাহিনী তো আসলে 20,000 টাকা, আর এখন 1 লাখ টাকা। তো 35 বছরে সব জিনিসের দাম বাড়লো। 1 কোটি টাকার এখন 10 কোটি টাকা, 20 কোটি টাকা কমলো। তাহলে স্যার মানে এই জায়গায় চিত্রনাট্যকারের প্রতি যখন ইন্ডাস্ট্রি মনোযোগী না হবে, এই পর্যন্ত ফিল্ম দাঁড়াবে না। কারণ আপনি আমেরিকা বলেন, বাইরের যে কোনো জায়গায় বলেন, কনসালটেন্টের যেমন রেমুনারেশন যদি আপনি কম দেন, আপনি কিন্তু কনস্ট্রাকশনটা ভালো হবে না। ঠিক একইভাবে চিত্রনাট্যকারের রেমুনারেশন যে পর্যন্ত হাইস্ট না হবে, সেই পর্যন্ত কিন্তু ভালো চিত্রনাট্য আসলে বুনন। হ্যাঁ, তো আমি এখন সময় দিব, আমি সময়টা দিব, আমাকে তো বাঁচতে হবে। আর আমি যখন এটাকে পেশা হিসেবে নিব, তখনই না ভালো লিখব আর কি। ইউ হ্যাভ গিভেন ইউর গুড 20 ইয়ার্স, কেন নিবেন না? সেটা একটা বিষয়। এটা অন্য গল্প, আবার অন্য দিকে চলে যাবে। আপনি ক্রিকেট পছন্দ করতেন খেলতে, এটা আমরা অনেকেই জানি না, কিন্তু আমি বের করেছি সামহাও। ক্রিকেট খেলতেন ছোটবেলায় নাকি? ক্রিকেটের মজার ব্যাপার হচ্ছে কি, আমি ক্লাস 8-এ যখন ফার্স্ট হয়ে স্কুলে, আমার ক্লাসমেট ছিল আমিনুল ইসলাম বুলবুল। ও বাবা, সেটা তো জানতাম না কেউ আমরা। তো আমাকে মনে আছে, স্যারটা মারা গেছেন। এখন আমার স্কুলে সোরাব স্যার, গ্যান্ডারি হাই স্কুলের, আমাকে দাঁড় করিয়ে, তুই ফার্স্ট হয়েছিস, আবার তুই দেখলাম কালকে 2টা গোল দিছি। তো আমি আমাদের ওখানে বলে আইজি গেট বলে একটা জায়গা আছে গ্যান্ডারিয়া, তো মিল ব্যারাক বলে ওইটাকে। আচ্ছা, ওখানে একটা ছোট মাঠ ছিল, খুব 4 ফিট 8 যে সাইজটা, ওই সাইজের একটা গ্রুপ তৈরি হয়েছিল ফেমাস নামে। ওরা খুব বিখ্যাত। তো ফেমাস টিমের এগেনস্টে আমার আর বুলবুলকে হার করা হলো ফুটবলার। এবং সেখানে আমরা ওই ফেমাসকে হারিয়ে দিয়েছিলাম 3-2 গোলে। সেখানে আমার 2টো গোল দেওয়া ছিল। ভালো প্লেয়ার ছিলেন তাহলে আপনি, 4 ফিট 8 পর্যন্ত। তারপরে পড়ালেখার পর আরগুলি সব শেষ। আমি ক্রিকেট না, যেমন বুলবুল কিন্তু অ্যাকচুয়ালি ও ক্রিকেটে আসছে পরে, হ্যাঁ, হি ওয়াজ ফুটবলার। তো আমি একদিন আমার মনে আছে, আমি যখন বুয়েটে পড়ি, ক্রিকেট খেলতাম না, কিন্তু আমার বড় ভাই সৌদি আরব থেকে আসার পর একটা প্যাড ট্যাড বল টল এগুলো খুব সিস্টেম ছিল। ধানমন্ডিতে থাকতাম তখন, তো প্রায় ধানমন্ডির মাঠে, আবানি মাঠে দুমদাম এই আর কি, মজা লাগে। বাট খেলাধুলায় বেশ মানে ছিলেন আর কি আপনি?
ছোটবেলাটা তো একেবারেই মানে ক্লাস 8-এর আগে দুরন্ত পানা, আড্ডা, গল্প, রেল স্টেশন। এবং তারপর আপনি একটা বলেছেন যে যদি 24 ঘন্টার পর 4 ঘন্টা এক্সট্রা থাকতো তাহলে একটু মানে শুধু শুধু কাটিয়ে দেওয়া যেত আর কি। আমার কাছে আসলে টাইম আমার অনেক, মনে করি 24 ঘন্টা আমার জন্য কম। আচ্ছা, সেটা কেন একটু বলবেন? মানে এত কাজ। আচ্ছা, যেমন আমি তো ব্যক্তিগত জীবনেও কাজ করি। করোনা আমাকে অনেক একটা শিক্ষা দিয়ে গেছে যে আমার বাসার কাজগুলো আমি নিজে করতে পারি। একসময় এটা আমার আদুরে করতেন না, আদুরে ছিলাম। আচ্ছা, পড়ালেখার মধ্যে ছিলাম, ফ্যামিলিও কিছু বলেনি। কিন্তু পরবর্তীতে করোনা আসার পরে আমাকে নিজে কাজ করার মজাটা একদম ভালোই লাগে, কিন্তু তাই না? ভালোই লাগে, এবং এটা একটা বড় জিনিস। তো এটার পাশাপাশি ধরেন আমার অনেক ধরনের গবেষণামূলক কাজ আছে। আমি ধর্ম নিয়ে কাজ করি, আচ্ছা, সংস্কৃতি নিয়ে কাজ করি। তো সেখানে অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে। যেমন আমি এটা বলি, আমার একটা ম্যাথমেটিক্যাল একটা চলছে, গবেষণা চলছে ধর্ম নিয়ে। তো খুব ইন্টারেস্টিং। আমি ম্যাথমেটিক্স খুব পছন্দ করি, ভীষণ পছন্দ করি। তো আমার যখন একটা সিনেমা দেখবো, কত কিছু করতে হয় না, এত কাজের ফাঁকে টাইমটা কোলাতে পারি না। তো এই চেষ্টা করি যে আপনার সিনেমার ক্যানভাস অনেক বড়, সেটা আমি জানি, এবং ওইভাবেই করা হয়, এবং সেটা ফলাফল তো আমরা দেখি স্ক্রিনে। এবং আর একটা কথা যদি জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে যে সবসময় কি ওই বুয়েটের ওই স্টুডেন্টের মতোই আসলে ডুবে থাকেন সবসময় সবকিছুর মধ্যে? হ্যাঁ, আমাকে কদিন আগে একটা লাইভ শোতে হঠাৎ করে প্রশ্ন করা হলো। আমি খুব দুঃখ পেয়েছি। তারপরেও যে আপনি এতগুলো অ্যাওয়ার্ড পেলেন না, শুনেছি আপনি নাকি পুরস্কারের পিছনে লিয়াজও করেন। আচ্ছা, ওকে, লবিং। হ্যাঁ, তো আমি বলেছিলাম যে আমি যে স্কুলে ফার্স্ট হয়েছিলাম সেটা কি লবিং করে? আচ্ছা, আমি নটরডেম কলেজে পড়েছি কি লবিং করে? আমি বুয়েটে পড়েছি কি লবিং করে? আপনি ভীষণ অপছন্দ করেন, অনেক ঝগড়া হয়েছে। তো আমার কথা হচ্ছে কি, যে আমার ছবিটি, গোর ছবিটি, এটা বাংলাদেশে এটা স্বীকৃতিই পেল না। সেটা কিরকম? আমার ছবিটা তো অস্কারে গিয়েছে। যতদিন অস্কারের ইতিহাস থাকবে ততদিন আমার ছবিটি থাকতে হবে মনে আছে, আমি শুটিং রিমাইন্ডার লিস্টে, শর্ট লিস্টে। সেটাও কি ওপেন দ্য গেট, হ্যাঁ, ছবি দিয়ে দ্য গ্রেভ। তো আমাকে সেটাও কি করে? তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমি ডুবে থাকি, মানে আমি আমার কোনো বাজে অভ্যেস নেই, মানে আমি যে কোনো আসক্তি থেকে দূরে আছি। হ্যাঁ, সাদা যেদিন ধরেছি সেদিন থেকে আমি। কবে ধরলেন স্যার বলেন তো? মৃত্তিকা মায়া যেবার পুরস্কার পেল তার পরের বছর থেকে আমি বলি আই এম ডেড। এতগুলো পুরস্কার দিয়ে মেরে ফেলা হয়েছে, কারণ আমাকে নিয়ে অনেক কথা হবে। তা আমি যদি একটু এভাবে প্রকাশ করি, কাজটা একটু উঁচা করি, বলি দেখছো দেমাগ বেড়ে গেছে। তো আমি সাধারণ মানুষ হওয়ার চেষ্টা করেছি, এবং আমি এই ডিসিশনটা যে আমার জীবনে কত ভালো ছিল। আর আমি তো লালনেও খুব বিশ্বাস করি, সব মিলে পরকাল তত্ত্বে বিশ্বাস করি। তো সব কিছু মিলে নাইস। সো আমি যখন যে কাজটা করি আমি নিজেকে ওয়ার্কোহলিক মনে করি, একদম তাই। সো কর্মটাই আমার সব কিছু। সত্যি। স্যার, আমলনামা নিয়ে কি বলবেন? দর্শকদের কিছু বলবেন কি বিশেষ করে? আমলনামা নিয়ে আমার যেটা বলার খুব যেটা হচ্ছে যে আমলনামা ছবিটাকে আমি দেখতে বলবো সবাইকে। এবং আমলনামা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ। এটা আচ্ছা, এটার অর্থটা এখানে কি বুঝেছে আসলে? আমরা বলি না, ধর্ম আমাদের বলি না যে আমরা যখন বিচারের দিন হাজির হব তখন আমার আমলনামা, আমলনামাটা আসবে। তো আমার কেন জানি মনে হয় আমরা তো সবাই এই বাংলাদেশের মানুষগুলো বদ্বীপ, তো চৌড়া বলি আমি এদেরকে। চৌড়া বুঝেন না? চৌড়া মানে যা চড়ে যায়, চড়ে ওদের কিন্তু নিজেদের বাড়ি না, ওরা বাইরে থেকে যায়, নতুন চড় উঠে। হ্যাঁ, চড় হচ্ছে দখলদারদের জায়গা। আমরা কম বেশি সবাই বদ্বীপ, তো এটা ডেল্টা। আমরা দখলদার একটা অ্যাটিটিউড আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আচ্ছা স্যার, গবেষণা থেকে বেরিয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে আমলনামা, আমি আরেকজনকে গালি দিচ্ছি কিন্তু আমি নিজেকে দেখছি না। এবং আমি মনে করি কোনো অপরাধের পিছনে আমাদের সবার অংশ আছে, তাই না? তো আমি মনে করি আই এম ফাইন, বাকিরা সব খারাপ। হয় না এইভাবে আসলে। আমি এই আমলনামার ছবিটি দেখার পর আমার মনে হবে যে দর্শক এই তার নিজের আমলনামাটা যদি একটু চিন্তা করে, সাধারণ মানুষ সবাই, আমি আপনি, তাহলে
ওই জিনিসটা এইটা একটু দেখা উচিত আমার। জি, সবাই আমলনামা দেখবেন অবশ্যই। চরকিতে স্ট্রিম হচ্ছে, স্যার সেখানে অভিনয় করেছেন, চমৎকার অ্যাক্টিং সবাই আছে আসলে। আমার অনেক জাহিদ হাসানকে দেখলাম আমরা, আমারও ভালো লাগলো, অনেকদিন পর সাথে কাজ বেশ বেশ রিফ্রেশিং লেগেছে। এবং সারিকা আছেন আর অনেকেই আছেন, দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আজকে শেষ করবো আয়োজন এখানে। আপনাকে ধন্যবাদ স্যার, আবার চমৎকার একটা ছোট্ট আড্ডা হলো স্যার। আবার নিশ্চয়ই সামনে আবারও দেখা হবে নতুন কাজ। তোমাকে অনেক ধন্যবাদ, কিভাবে সময় চলে গেল। দর্শকদেরকে অনেক ধন্যবাদ, এবং সামনে অনেক কাজ আছে। আমলনামা দেখুন, তারপরে দাগি আসছে, আরও চলচ্চিত্র বেছে নেন। এবার ঈদে অনেকগুলো ছবি আসছে, ছবি দেখুন, সিনেমা। সবার হয়ে স্যার অনুরোধ থাকলে কলমটা আবার শুরু করি। সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের আয়োজন শেষ করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন।